নমস্কার বন্ধুরা, আমি আপনাদের গল্পকার। আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা হয়তো আপনাদের কল্পনারও অতীত। এই গল্পটি আমাকে একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন এবং তিনি অনুরোধ করেছেন যেন আমি তার পরিচয় গোপন রাখি। গল্পটি অত্যন্ত গভীর, আবেগী এবং বেশ সংবেদনশীল। কিছু কথা হয়তো আপনাদের মনে ঝড় তুলবে, কিছু প্রশ্ন হয়তো আপনাদের ভাবাবে, কিন্তু আমি এটুকু বলতে পারি, এই গল্পটি শুনলে আপনারা মন্ত্রমুগ্ধের মতো আটকে থাকবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের গল্পে আমরা প্রবেশ করব এক সাধারণ বাঙালি পরিবারে, শান্ত ছিমছাম ৫টা পরিবারের মতোই। কিন্তু এই শান্ত জলের নিচেও যে এমন উত্তাল স্রোত বইতে পারে তা কে জানত। গল্পের শুরুটা একটু অন্যরকম। আমি গল্পের শেষটা কেন টান টান উত্তেজনার মুহূর্তে থামিয়ে দেব তা আপনারা গল্পের গভীরে ঢুকলেই বুঝতে পারবেন। কলকাতার এক পুরনো পাড়ায়, যেখানে সরু গলি আর পুরনো দিনের বাড়িগুলো আজও অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, সেখানেই বাস করতেন রায়চৌধুরী পরিবার। ডাক্তার অলোক রায়চৌধুরী একজন নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ, স্ত্রীর নাম সুপ্রিয়া, এক সাধারণ গৃহবধূ, আর তাদের একমাত্র সন্তান রূপসা। রূপসা তখন সবেমাত্র কলেজ পাশ করেছে, ফুটফুটে চেহারা, তীক্ষ্ণ বুদ্ধি আর চোখে স্বপ্ন। বাবার কোলেপিঠে মানুষ হওয়া রূপসা ছিল তার বাবার নয়নের মণি। অলোক মেয়ের ওপর অসম্ভব স্নেহশীল ছিলেন। রূপসার ছোটবেলা থেকেই বাবার প্রতি একটা অন্যরকম টান ছিল। বাবার সঙ্গ, বাবার গল্প, বাবার হাসি, সবকিছুতেই রূপসা খুঁজে পেত এক অদ্ভুত নির্ভরতা। রূপসার বয়স যখন ১২ কি ১৩, তখন থেকেই সে তার বাবার প্র্যাকটিস রুমে একলা বসে থাকত। বাবা যখন অপারেশন করতেন বা জরুরি রোগী দেখতেন, রূপসা চুপচাপ বই পড়ত। বাবার আলমারিতে রাখা পুরনো দিনের বইগুলোর প্রতি তার এক বিশেষ আকর্ষণ ছিল। কিন্তু এই সব কিছুর আড়ালে তাদের দুজনের মধ্যে একটা অন্য রকম সম্পর্ক গড়ে উঠেছিল, যা হয়তো বাইরে থেকে কেউ দেখত না। এটা শুধু বাবা মেয়ের স্নেহ নয়, এর মধ্যে ছিল এক অন্য রকম বোঝাপড়া, এক সূক্ষ্ম টান। সুপ্রিয়া, রূপসার মা, একজন সাধারণ বাঙালি নারী। সারাদিন সংসারের কাজ, স্বামীর খেয়াল রাখা, মেয়ের দেখাশোনা, এই নিয়েই তার জীবন। তিনি জানতেন তার স্বামী একজন সফল ডাক্তার, সমাজে তার সম্মান আছে। তিনি এও জানতেন তার স্বামী মেয়েকে খুব ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসার গভীরে লুকিয়ে থাকা অন্য কোনো সুর তিনি কখনো শুনতে পাননি, বা হয়তো শোনেননি, কারণ তিনি শুনতে চাননি। রূপসা যখন বড় হতে লাগল, তার মধ্যে নারী সত্তার প্রকাশ দেখা দিল। বাবার চোখেও সেই পরিবর্তন ধরা পড়ল। এতদিন যে মেয়েটি তার কোলেপিঠে ঘুরে বেড়াত, সে এখন এক তরুণী। বাবার প্র্যাকটিস রুমে বসে থাকা রূপসার দিকে তাকালে অলোকের মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হতো। মেয়ের খোলা চুল, তার হাসি মুখ, তার চোখের চাহনি, সবকিছুই যেন তাকে চুম্বকের মতো আকর্ষণ করত। এই আকর্ষণ কি শুধুই বাবার স্নেহ, নাকি তার চেয়েও বেশি কিছু? অলোক নিজেকে প্রশ্ন করতেন, কিন্তু উত্তর পেতেন না। এক বর্ষার দিন, চারিদিকে তুমুল বৃষ্টি। সুপ্রিয়া এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। বাড়িতে ছিলেন শুধু অলোক আর রূপসা। আলো ছিল না, ল্যাম্পের টিমটিমে আলোয় ঘরটা ভরে উঠেছিল। রূপসা বাবার পাশে বসে একটা বই পড়ছিল। বইয়ের পাতায় নয়, তার চোখ ছিল বাবার দিকে। বাবার চেহারায় এক গভীর চিন্তার ছাপ। হঠাৎ রূপসা বাবার হাতটা নিজের হাতে তুলে নিল। অলোক চমকে উঠলেন। মেয়ের নরম উষ্ণ হাতটা নিজের হাতে নিয়ে এক অচেনা শিহরণ অনুভব করলেন। এই স্পর্শে ছিল এক তীব্র আবেদন, যা বাবা মেয়ের সম্পর্কের সব বাঁধন ভেঙে দিতে চাইছিল। অলোক আলতো করে রূপসার আঙুলগুলো ছুলেন। রূপসার শরীর কেঁপে উঠল, তার ঠোঁটে এক অজানা হাসি। সে বাবার দিকে তাকিয়ে রইল। তাদের চোখে চোখে কথা হলো, এমন কথা যা ভাষায় প্রকাশ করা যায় না। অলোকের মনে হলো সে যেন হাজার বছর ধরে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলেন। তার সমস্ত শরীরের রক্ত যেন দুগুণ বেগে বইতে শুরু করল। রূপসার চোখেও একই আগুন। সেই রাতে বৃষ্টি ভেজা নরম অন্ধকারে এক নিষিদ্ধ আকর্ষণ তাদের দুজনকে গ্রাস করল। পরের দিন সকালে যখন সুপ্রিয়া বাড়ি ফিরল, তখন সব স্বাভাবিক, কিন্তু তাদের দুজনের মনে তখন এক নতুন অধ্যায় শুরু হয়েছে, এক গোপন নিষিদ্ধ অধ্যায়। রূপসার কাছে বাবা এখন শুধু বাবা নন, তিনি যেন এক প্রেমিক, এক আশ্রয়। অলোকের কাছে রূপসা এখন শুধু মেয়ে নন, তিনি যেন এক অনিন্দ্য সুন্দরী নারী, যার প্রতি তার তীব্র আকর্ষণ। তাদের দেখা সাক্ষাৎ, তাদের কথাবার্তা, সবকিছুতেই একটা সূক্ষ্ম পরিবর্তন এলো। রূপসা মাঝে মাঝে বাবার ঘরে ঢুকে যেত। বাবার আলমারি থেকে পুরনো দিনের শাড়ি বের করত। বাবার পুরনো ঘ্রাণ মাখা সেই শাড়িগুলো গায়ে জড়িয়ে সে আয়নার সামনে দাঁড়াত। আর অলোক, তিনি রূপসার সেই সব কাণ্ড নীরবে দেখতেন। মাঝে মাঝে তার মনে হতো এই পথটা ঠিক নয়, কিন্তু তার মন, তার শরীর, সবকিছু তান উপেক্ষা করতে পারত না।
একদিন রূপসা তার বাবার প্র্যাকটিস রুমে একা। বাবা তখনও আসেননি। রূপসা বাবার ডেস্কের ড্রয়ার খুলে দেখতে লাগল। সেখানে সে পেল কিছু পুরনো চিঠি। চিঠিগুলো ছিল সুপ্রিয়ার লেখা অলোকের উদ্দেশ্যে। সেখানে সুপ্রিয়া তার ভালোবাসা, তার স্বামীর প্রতি তার গভীর অনুভূতির কথা লিখেছিলেন। রূপসা চিঠিগুলো পড়তে লাগল। তার মনে এক মিশ্র অনুভূতি। একদিকে যেমন বাবার প্রতি তার ভালোবাসার গভীরতা সে বুঝতে পারছিল, তেমনি অন্যদিকে সে নিজের অনুভূতি নিয়েও সন্দিহান হয়ে পড়ছিল। এই সময়কালে তাদের দুজনের মধ্যে শারীরিক নৈকট্যও বাড়তে লাগল। হয়তো কোনো ছুতো করে রূপসা বাবার ঘরে যেত, হয়তো বাতি নিভে গেলে বা কোনো প্রয়োজনে। কিন্তু সেই মুহূর্তগুলোতে তাদের নিঃশ্বাস ভারী হয়ে আসত। তাদের শরীরের উত্তাপ একে অপরকে ছুঁয়ে যেত। একবার রূপসা বাবার ঘরে বসেছিল। অলোকও সেখানে এসে বসলেন। দুজনে চুপচাপ। হঠাৎ অলোক রূপসার হাত ধরলেন। এইবারের স্পর্শ ছিল আরও দৃঢ়, আরও গভীর। রূপসা হাত ছাড়িয়ে নিল না, বরং সে নিজেও বাবার হাতটা আরও শক্ত করে ধরল। তাদের চোখাচোখি হল। সেই চোখে ছিল হাজারো না বলা কথা, হাজারো অনুভূতির সমাহার। রূপসার ঠোঁট থেকে অস্ফুট শব্দ বেরিয়ে এলো। অলোকের শরীর যেন বিদ্যুৎস্পৃষ্ট হল। তিনি রূপসার আরও কাছে সরে এলেন। তাদের নিঃশ্বাস একে অপরের নিঃশ্বাসে মিশে গেল। অলোকের ঠোঁট রূপসার ঠোঁটের খুব কাছে। রূপসার সারা শরীর কাঁপছে। সে চোখ বুজে নিল। সেই রাতে তাদের দুজনের মধ্যেকার সমস্ত সীমা ভেঙে গেল। এক অতল গভীরে তারা একে অপরকে খুঁজে নিল। এক নিষিদ্ধ অন্ধকার রাতে তাদের দুজনের মন এবং শরীর এক অভূতপূর্ব অনুভূতির সাগরে ডুবে গেল। সেই অনুভূতি কতটা আনন্দদায়ক ছিল তা কেবল তারাই জানত। কিন্তু সেই আনন্দের আড়ালে লুকিয়েছিল এক গভীর ভয়, এক অজানা আশঙ্কা। তারা জানতেন এই পথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু তারা সেই পথে পা দিয়েই ফেলেছিল। প্রতিদিন, প্রতি মুহূর্তে তাদের এই গোপন সম্পর্ক আরও গভীর হতে লাগল। তাদের মধ্যেকার টান যেন আরও তীব্র হতে লাগল। কিন্তু এই সব কিছুর মাঝে তাদের মনে সবসময় একটা ভয় কাজ করত। যদি সুপ্রিয়া জানতে পারে, যদি সমাজের চোখে তারা অপরাধী সাব্যস্ত হয়। এই ভয়টা তাদের তাড়া করত। তবুও তারা এই নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়ল। একদিন রূপসা তার বাবার সাথে শপিং মলে গিয়েছিল। সুপ্রিয়া তখন বাড়িতে ছিল। হঠাৎ রূপসা বাবার হাত ধরল। অলোকের শরীর কেঁপে উঠল। তাদের চারপাশের মানুষের ভিড়ে সেই স্পর্শ এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করল। রূপসা বাবার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে ছিল এমন কিছু যা বাইরের কেউ বুঝবে না। অলোকের মনে হলো সে যেন এই মুহূর্তে পৃথিবীর সবথেকে সুখী মানুষ। তাদের এই গোপন খেলা চলতেই লাগলো। কখনো বাবার ঘরে, কখনো বা বাবার প্র্যাকটিস রুমে তাদের দেখা সাক্ষাৎ হতো। তাদের মধ্যেকার আকর্ষণ যেন দিন দিন বেড়েই চলল। অলোকের মনে হচ্ছিল সে যেন আবার যৌবনে ফিরে গেছেন। রূপসার নিষ্পাপ মুখ, তার চঞ্চলতা, তার নারী সত্তার প্রকাশ সবকিছুই তাকে সম্মোহিত করে রাখছিল। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হল না। একদিন সুপ্রিয়া রূপসার ঘরে কিছু খুঁজতে এসেছিল। হঠাৎ তার চোখ পড়ল রূপসার বিছানার নিচে রাখা একটা ছোট বাক্সের ওপর। কৌতূহলী হয়ে সে বাক্সটা খুলল। ভিতরে ছিল কিছু পুরনো ছবি আর কিছু চিঠি। চিঠিগুলো ছিল অলোকের লেখা রূপসার উদ্দেশ্যে। সেখানে লেখা ছিল তাদের প্রথম সাক্ষাতের কথা, তাদের প্রথম স্পর্শের কথা, তাদের গভীর অনুভূতির কথা। সুপ্রিয়া চিঠিগুলো পড়তে লাগল। তার হাত কাঁপছিল। তার মনে হলো যেন আকাশ ভেঙে পড়ছে। তার আদরের মেয়ে, তার স্বামী, তাদের মধ্যে এই সম্পর্ক সে বিশ্বাস করতে পারছিল না। তার চোখের জল বাঁধ বাঁধল না। সে চিৎকার করে উঠল। অলোক আর রূপসা তখন বাবার ঘরে ছিল। সুপ্রিয়ার চিৎকার শুনে তারা চমকে উঠল। রূপসা ভয়ে জমে গেল। অলোকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা বুঝতে পারল তাদের গোপন এতদিন আর গোপন রইল না। সুপ্রিয়া কাঁদতে কাঁদতে অলোকের ঘরে ঢুকল। তার হাতে সেই চিঠিগুলো। অলোকের দিকে তাকিয়ে সে বলল, এসব কি অলোক? এর মানে কি? অলোক কোনো উত্তর দিতে পারল না। সে শুধু রূপসার দিকে তাকিয়ে রইল। রূপসা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সুপ্রিয়া রূপসার দিকে তাকালো। মেয়ের চোখেও জল। সুপ্রিয়ার মনে হলো সে যেন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। চারিদিকে এক পিনপতন নীরবতা, শুধু সুপ্রিয়ার কান্নার আওয়াজ। অলোকের মনে হলো সে যেন এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। তার এই নিষিদ্ধ প্রেম, তার এই গোপন আকাঙ্ক্ষা সবকিছুই যেন আজ প্রকাশে এসে পড়েছে। সুপ্রিয়া রূপসার দিকে এগিয়ে এলো। তার হাত কাঁপছে। সে রূপসার গাল ধরে বলল, তুই তুই এটা করলি? রূপসা মুখ তুলে তাকালো। তার চোখে স্পষ্ট ভয়ের ছাপ। সে অলোকের দিকে ইশারায় কিছু বলতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। অলোক এই দৃশ্য সহ্য করতে পারল না। সে উঠে দাঁড়িয়ে সুপ্রিয়ার সামনে এলো। বলল, তুমি ভুল বুঝছো সুপ্রিয়া, এটা তেমন কিছু নয়। সুপ্রিয়া অলোকের দিকে তীব্র দৃষ্টিতে তাকালো। বলল, তেমন কিছু নয়? তাহলে এই চিঠিগুলো, এগুলোর মানে কি? অলোক কোনো উত্তর দিল না। সে শুধু রূপসার দিকে তাকিয়ে রইল। তাদের দুজনের চোখে ছিল এক অব্যক্ত বেদনা, এক গভীর অনুতাপ। কিন্তু তাদের মনে কোথাও যেন এক অন্যরকম টানও কাজ করছিল। সুপ্রিয়া রূপসার দিকে তাকিয়ে বলল, আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। তুই আমার মেয়ে নও। আর তুমি অলোক, আমি জানি না তোমাকে কি বলবো। এই বলে সুপ্রিয়া ঘর থেকে বেরিয়ে গেল। অলোক আর রূপসা একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের সামনে এখন এক অনিশ্চিত ভবিষ্যৎ। তাদের নিষিদ্ধ প্রেম কি তাদের সব শেষ করে দেবে, নাকি এই অনুতাপ তাদের নতুন পথে চালিত করবে?
এরপর কি হলো তা জানার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে, কারণ গল্পের এইখানেই শেষ নয়। এই টানটান উত্তেজনার মুহূর্তে আমি এইখানেই থামছি। আপনারা কমেন্ট করে জানান আপনারা কি এই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে চান। যদি চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানান। আপনাদের ভালোবাসাই আমাকে নতুন গল্প বলতে অনুপ্রাণিত করবে। আমার ইমো নাম্বারটি খুব শীঘ্রই আপনাদের দেওয়া হবে, তাই চোখ রাখুন।